আজ অডিভিলে শুনছেন উইলিয়াম কোপারের লেখা ডার্ক সাইকোলজি অ্যান্ড ম্যানিপুলেশন। ভাবুন তো, আপনার সামনে এমন একজন মানুষ দাঁড়িয়ে আছে যাকে আপনি চেনেন না, কিন্তু সে শুধু 5 সেকেন্ডের ভেতরে আপনার মস্তিষ্ক, আপনার চিন্তা, এমনকি আপনার সিদ্ধান্তও নিয়ন্ত্রণ করে ফেলল। ভয় লাগছে না? এটাই হলো ডার্ক সাইকোলজির খেলা। ডার্ক সাইকোলজি মানে এমন সব মানসিক কৌশল যা ব্যবহার করে মানুষকে নিয়ন্ত্রণ, প্রভাবিত বা নিজের ইচ্ছে মতো চালানো যায়। হয়তো আপনি ভাবছেন আমার সঙ্গে এটা সম্ভব না, কিন্তু বিশ্বাস করুন, প্রতিদিন অজান্তেই আমরা এই কৌশলের শিকার হচ্ছি। কখনো বিজ্ঞাপনে, কখনো সম্পর্কে, কখনো বা অফিসে কারোর সঙ্গে কথা বলার সময়। এই অডিওতে আমরা শিখব সেই রহস্যময় টেকনিকগুলো যেগুলো জানলে আপনি নিজেও মানুষের মনের ভেতরে ঢুকে যেতে পারবেন। কথার মাধ্যমে, দৃষ্টির মাধ্যমে, এমনকি নীরবতার মাধ্যমেও কিভাবে কাউকে নিজের নিয়ন্ত্রণে আনা যায় তা আজই জানতে পারবেন। ডার্ক সাইকোলজি 1, রিভার্স সাইকোলজি, উল্টো মনোবিজ্ঞান। তুমি এটা কখনোই পারবে না। এই বাক্যটা শুনে আপনার ভেতরে কি হঠাৎ একটা জেদ চলে আসলো? হয়তো আপনি বলবেন, কে বলেছে আমি পারবো না, আমি দেখিয়ে দেব। এই স্বাভাবিক অথচ জটিল মানসিক প্রতিক্রিয়ারই নাম রিভার্স সাইকোলজি। রিভার্স সাইকোলজি হচ্ছে এমন এক মনস্তাত্ত্বিক কৌশল যেখানে কাউকে কিছু করাতে চাইলে আপনি ঠিক তার উল্টোটা বলতে শুরু করেন। ধরুন, আপনি চান আপনার সন্তান শাকসবজি খাক। আপনি যদি বলেন তোমাকে এসব খেতেই হবে, সে হয়তো খাবে না। কিন্তু আপনি যদি বলেন তোমার তো বড়দের মতো শাকসবজি খাওয়ার বয়স হয়নি, তখনই হয়তো সে প্রমাণ করতে চাইবে যে আমি বড় হয়েছি আর খাওয়া শুরু করবে। এই টেকনিকের পেছনে কাজ করে একটি জিনিস, মানুষের রিঅ্যাক্টেন্স, মানে কারো স্বাধীনতা কেড়ে নিলে বা নির্দেশ দিলে মানুষ তার বিরুদ্ধে প্রতিক্রিয়া দেখাতে চায়। এমনই এক সময় মনোবিদ ডক্টর ভিক্টর এস্টেজ বলেছিলেন, মানুষ যদি ভাবে তার উপরে কোনো কিছু চাপিয়ে দেওয়া হচ্ছে, তবে সে বিপরীত পথে হাঁটবে, শুধুই তার স্বাধীনতা প্রমাণ করার জন্য। এই মনস্তত্ত্বই শতাব্দীর পর শতাব্দী ধরে রাজনীতি, যুদ্ধ, প্রেম, এমনকি বিপ্লবেও ব্যবহৃত হয়ে আসছে। চলুন এখন ফিরে যাই ইতিহাসের পাতায়। ঘটনা 1649 সালের ইংল্যান্ড। রাজা প্রথম চার্লসের বিচার চলছে। তিনি ক্ষমতার অপব্যবহারের দায়ে অভিযুক্ত। তখন পার্লামেন্টে একদল চাই তাকে শাস্তি দিতে, আর একদল চাই রেহাই দিতে। একদিন পার্লামেন্টের একজন কূটনৈতিক হেনরি মার্টিন এমন এক বক্তব্য দেন যেখানে তিনি বলেন, চার্লস তো রাজা, ঈশ্বরের প্রতিনিধি, তাকে শাস্তি দেওয়ার অধিকার আমাদের নেই। তখনই গণরোষ বাড়ে। জনগণ বলতে থাকে, কেন নেই? চার্লস তো একজন অপরাধী। হেনরি জানতেন সরাসরি বললে সবাই দ্বিধায় পড়বে, তাই তিনি বিপরীত পথে হেঁটেছিলেন। তার বক্তব্য ছিল এক রিভার্স সাইকোলজির নিদর্শন। এই ট্রিকের ফলে জনগণের রাগ আরও বেড়ে যায় এবং শেষমেশ চার্লসকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। চলুন দেখা যাক ইতিহাসের আরেকটি অন্ধকারতম অধ্যায়ের কথা, নাৎসি জার্মানি ও অ্যাডলফ হিটলার। 1930-এর দশকে হিটলার জার্মান জনগণের মনে একটি ধারণা ঢোকাতে চেয়েছিলেন যে জার্মানির সব সমস্যা হচ্ছে ইহুদি সম্প্রদায়ের কারণে। কিন্তু তিনি সরাসরি এটা বলেননি, বরং তার প্রোপাগান্ডা মন্ত্রী জোসেফ গ্যাবেলস বারবার বলতেন, কিছু লোকে বলেছে ইহুদিরা আমাদের ক্ষতি করছে, তবে আমি বলছি সবাইকে নিজের চোখে বিচার করতে হবে। এটা ছিল সরাসরি এক বিপরীত প্রভাব তৈরির কৌশল। তারা জানতেন যখন কেউ বলবে বিশ্বাস করো না, তখন মানুষ আরো কৌতূহলী হবে। রিভার্স সাইকোলজি শুধু রাজনীতি বা যুদ্ধেই নয়, প্রেম ভালোবাসার জগতেও বিস্তৃত। আপনি কি খেয়াল করেছেন কিছু বিজ্ঞাপন বলে এই অফার সবার জন্য নয়, বা শুধুমাত্র যারা সাহসী তারাই এই চ্যালেঞ্জ নিতে পারবেন? এগুলো সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দেওয়া, যেন আপনি নিজেই প্রমাণ করতে চান যে আপনি সেই যোগ্য ব্যক্তি। এটাই মার্কেটিং এর রিভার্স সাইকোলজি, যেখানে আপনাকে উল্টো পথে হাঁটিয়ে পণ্য কিনিয়ে দেওয়া হয়। এমনকি স্টিভ জবস একবার বলেছিলেন, মানুষ কি চায় তা তারা নিজেরাও জানে না, যতক্ষণ না আপনি তাদের উল্টোটা দেখাচ্ছেন। তবে সব জাদুরই এক অন্ধকার দিক থাকে। রিভার্স সাইকোলজি যদি বেশি ব্যবহৃত হয় বা ভুলভাবে প্রয়োগ হয়, তাহলে সম্পর্ক ভেঙে যেতে পারে। মানুষ অনুভব করতে পারে সে প্রতারিত হচ্ছে বা তার স্বাধীনতাকে অসম্মান করা হয়েছে। এমনকি এটি ব্যবহার করে কেউ কাউকে মানসিকভাবে নিয়ন্ত্রণ করতে চাইলে সেটা ইমোশনাল ম্যানিপুলেশন হয়ে দাঁড়ায়। তাই এই টেকনিক ব্যবহার করতে হলে সতর্কতা, মানবতা, এই দুইয়েরই প্রয়োজন। মানুষের মন বড়ই অদ্ভুত। সে যা শুনতে চায় তা নয়, সে যা হারাতে ভয় পায় সেটাকেই বেশি গুরুত্ব দেওয়া হয়। আর ঠিক এই মনস্তত্ত্বের উপর ভর করেই জন্ম নিয়েছে এক ভয়ঙ্কর কৌশল, রিভার্স সাইকোলজি।
রাজা হোক, প্রেমিক হোক, রাজনীতিবিদ হোক অথবা একজন বাবা মা, সবাই কোনো না কোনো সময় এই কৌশলের সাহায্য নিয়েছেন। তবে প্রশ্ন হলো, আপনি কি কখনো জানতেন কেউ হয়তো আপনাকে ঠিক এইভাবে নিয়ন্ত্রণ করেছে? চিন্তা করুন, হয়তো আপনার জীবনেও কেউ একদিন বলেছিল তুমি এটা পারবে না, আর আপনি প্রতিক্রিয়ায় সেটাই করে ফেলেছেন। এটাই মনের বিপরীত পথে হাঁটার রহস্য, এক অন্ধকার কিন্তু চিরকাল কার্যকর মনের খেলা। ডার্ক সাইকোলজি 2, ম্যানিপুলেটিভ নেগোশিয়েশন, চতুর ও ধূর্ত আলোচনার মনস্তাত্ত্বিক কৌশল। যদি তোমার আসল লক্ষ্য 100 হয়, চাও 200। যদি দিতে না চাও, দাও ছোট্ট একটা প্রতিশ্রুতি। আর যদি হারতে না চাও, আগে প্রতিপক্ষকে জেতার স্বাদ দাও। এই কথাগুলো ইতিহাসের ছায়ায় গড়া। নেগোশিয়েশন শব্দটা শুনলেই চোখে ভেসে ওঠে কনফারেন্স রুম, কর্পোরেট চুক্তি, রাষ্ট্রনায়কদের আলোচনার ছবি। কিন্তু ম্যানিপুলেটিভ নেগোশিয়েশন আলাদা। এটা শুধুমাত্র দুই পক্ষের সমঝোতা নয়, এটা এমন এক ছলনাময় খেলা যেখানে একজন প্রতিপক্ষকে বুঝতেই না দিয়ে তার চাওয়া আদায় করে নেয়। এখানে ব্যবহার হয় কিছু ডার্ক ট্রিক্স। অ্যাঙ্কারিং বায়াস, প্রথমেই একটি চড়া বা চমকপ্রদ দাবি করা। গুড কপ ব্যাড কপ, একজন কোমল আর একজন কঠোর হয়ে প্রতিপক্ষকে বিভ্রান্ত করা। টাইম প্রেশার, সময় দিয়ে চাপ সৃষ্টি করা। গিল্ট ট্রিপিং, অপর পক্ষকে অপরাধ বোধে ভোগানো। ফলস স্ক্যারেসিটি, এই অফার আর বেশি দিন থাকবে না বলা, অর্থাৎ ফোমো ক্রিয়েট করা। আর প্রতিটি ট্রিক এমন ভাবে সাজানো হয় যেন প্রতিপক্ষ মনে করে সে নিজেই সিদ্ধান্ত নিচ্ছে, অথচ পুরোটাই ছিল পরিকল্পনার অংশ। চলুন ইতিহাসের পাতায়। 1803 সাল, ফ্রান্স ও আমেরিকার আলোচনার টেবিলে। তখন আমেরিকার প্রেসিডেন্ট থমাস জেফারসন চাচ্ছিলেন নিউ অর্লিন্স এলাকা কিনতে। অন্যদিকে ফরাসি শাসক নেপোলিয়ন ইউরোপের যুদ্ধে ব্যস্ত, টাকার দরকার। নেপোলিয়নের দূত জানালেন, আপনারা শুধু নিউ অর্লিন্স নয়, চাইলে পুরো লুইসিয়ানাই কিনতে পারেন। জেফারসন প্রথমে চমকে যান। পুরো লুইসিয়ানা মানে আমেরিকার আকার দ্বিগুণ করা, তবে দাম মাত্র $15 মিলিয়ন। নেপোলিয়নের উদ্দেশ্য ছিল দ্রুত নগদ অর্থ, আর জেফারসনের দলের উদ্দেশ্য ছিল ছোট অংশ। কিন্তু আলোচনার প্রথমেই এত বড় অফার দিয়ে অ্যাঙ্কারিং বায়াস তৈরি করে ফেলেন নেপোলিয়ন। এতে জেফারসনের দল মনে করে এটা মিস করলে বড় ভুল হবে। ফলাফল, সময়ের চাপে পড়ে যুক্তরাষ্ট্র একটি বিশাল এলাকা কিনে নেয়। ম্যানিপুলেটিভ নেগোশিয়েশন সবসময় টাকার জন্য হয় না, অনেক সময় হয় ক্ষমতা দখলের জন্য। ঘটনা, দ্বিতীয় বিশ্বযুদ্ধ। ব্রিটেন ও আমেরিকা ও সোভিয়েত ইউনিয়ন, 3 দেশ মিলে নাৎসিদের বিরুদ্ধে লড়ছে। কিন্তু 3 জনেই জানেন যুদ্ধের পর কে কতটা শক্তিশালী থাকবে সেটাও নির্ধারণ হবে এখনকার আলোচনায়। উইনস্টন চার্চিল বুঝেছিলেন স্ট্যালিন ও রুজভেল্ট যদি একে অপরকে সন্দেহ করে তাহলে ব্রিটেন সুবিধা নিতে পারবে। তাই তিনি আলোচনায় একদম নিরপেক্ষ থেকে মাঝে মাঝে দুই পক্ষকে গোপনে একে অপরের বিরুদ্ধে উস্কে দিতেন। একে বলে ডিভাইড অ্যান্ড কনকার নেগোশিয়েশন। এই বিভাজনের মধ্যেই চার্চিল তার শর্তগুলো চাপিয়ে দিতে পেরেছিলেন, যেমন গ্রিসে ব্রিটিশ প্রভাব বজায় রাখা। আসুন এবার প্রযুক্তি দুনিয়ায়। ঘটনা 1997 সাল, অ্যাপল তখন ধ্বংসের পথে। স্টিভ জবস কোম্পানিতে ফিরে এসেছেন আর মাইক্রোসফট সেই সময় অ্যাপলকে কিনে নেওয়ার কথা ভাবছে। স্টিভ জবস মাইক্রোসফটের সাথে আলোচনায় বসে। সবাই ভেবেছিল অ্যাপল মাইক্রোসফটের কাছে নতি স্বীকার করবে, কিন্তু জবস মাইক্রোসফটকে বলেন, আপনারা যদি অ্যাপলকে বাঁচাতে চান আপনাদের বিনিয়োগ করতে হবে, কিনে নিলে আপনাদেরই সমস্যা বাড়বে। তখন অ্যাপল নয়, তখন মাইক্রোসফট একচেটিয়া ব্যবসার দায়ে পড়বে। এই কথা ছিল এক অসাধারণ রিভার্স থ্রেট স্ট্র্যাটেজি। তিনি ভয় না দেখিয়ে মাইক্রোসফটকে ভয় দেখিয়েছিলেন কি হবে যদি তারা সাহায্য না করে। ফলাফল, মাইক্রোসফট অ্যাপেলে $150 মিলিয়ন বিনিয়োগ করে। এটাই হলো ম্যানিপুলেটিভ নেগোশিয়েশন, যেখানে আলোচনার টেবিলে হেরে গিয়েও আপনি জয় করে নেন। ম্যানিপুলেটিভ নেগোশিয়েশন শুধু রাজনীতি বা ব্যবসায় সীমাবদ্ধ নয়, সম্পর্কেও এটি গভীরভাবে প্রভাব ফেলে। অনেকেই সম্পর্ক টিকিয়ে রাখতে এই টেকনিক ব্যবহার করেন, কখনো সচেতনভাবে আবার কখনো অবচেতনভাবে। যেমন, তুমি যদি সত্যি আমাকে ভালোবাসো তাহলে তুমি এটা করে দেখাও। এখানে ইমোশনাল ব্ল্যাকমেইল কাজ করে। আমি তোমার জন্য সব দিয়েছি, এখন তুমি কি এই ছোট জিনিসও করবে না? এটা গিল্ট লেভারেজ। এই কৌশলগুলো সম্পর্ক নষ্ট করতে পারে, কারণ এগুলোর ভেতরে থাকে নিয়ন্ত্রণ ও দুর্বলতার খেলা। আপনি কি কখনো এমন অফার দেখেছেন, এই প্রোডাক্ট শুধু আজ রাত 12টা পর্যন্ত? এগুলো সবই একটা কৌশলের অংশ, যাকে বলে স্কেরসিটি প্রেশার, যা কিনা নেগোশিয়েশনের সময় ডিসিশন নিয়ে আসতে জোর করে।
অনেক সেলস পার্সন তো শুধু মুখে মুখে এমন কৌশল প্রয়োগ করেন, যেমন আমি তো আপনাদের মতো ভদ্র মানুষকে এটা না বলে পারলাম না, আপনি রাজি হলে আমি ম্যানেজারকে বলে আরো 5% আনতে পারি, অথচ ছাড়টা আগেই নির্ধারিত থাকে। আপনি কিভাবে বুঝবেন যে আপনাকে ধোঁকা দেওয়া হয়েছে, আপনাকে ঠকানো হয়েছে? লক্ষ্য রাখুন। নাম্বার 1, কেউ যদি খুব বেশি তাড়াহুড়ো করতে চায়, বুঝে নিন কিছু লুকোনো আছে। নাম্বার 2, অতিরিক্ত প্রশংসা বা খুব দ্রুত বন্ধু হওয়ার চেষ্টা, সাবধান। নাম্বার 3, কথায় কথায় অপরাধবোধ তৈরি করার চেষ্টা, এটা নিয়ন্ত্রণের লক্ষণ। স্মরণ রাখুন, ভালো আলোচনা মানে দুপক্ষের সমঝোতা, কিন্তু যেখানে শুধুই এক পক্ষ লাভবান হয়, সেখানে হয়তো আপনাকে মানসিকভাবে প্রভাবিত করা হচ্ছে। ম্যানিপুলেটিভ নেগোসিয়েশন এক রহস্যময় খেলা, যেখানে সবচেয়ে চতুর খেলোয়াড় জয়ী হয়, শব্দ দিয়ে নয়, মন দিয়ে চাল খেলে। এটা হতে পারে এক কর্পোরেট বোর্ড রুমে, রাষ্ট্রপতিদের মিটিংয়ে, অথবা ঘরের ডাইনিং টেবিলে। প্রতিবার যখন আপনি ভাবেন এই সিদ্ধান্তটা আমি নিজে নিয়েছি, তখনই থেমে ভাবুন, আপনি কি আসলেই সিদ্ধান্ত নিয়েছেন, নাকি কারো সূক্ষ্ম কৌশলে প্রভাবিত হয়েছেন? চোখ খুলুন, শুনুন, কারণ আলোচনার টেবিলেই অনেক সময় জীবনের দিক নির্দেশ বদলে যায়। ডার্ক সাইকোলজি 3, গ্যাস লাইটিং উইথ পজিটিভ রিএনফোর্সমেন্ট, প্রশংসা ও ভালোবাসার আড়ালে প্রতারণা। মানুষের মন একটা অন্ধকার গোলক ধাঁধা, যেখানে কিছু মানুষ শাসন করে আর কিছু মানুষ শাসিত হয়। আজ আমরা কথা বলবো একটা অদৃশ্য অস্ত্রের কথা, যা দিয়ে মানুষকে ধীরে ধীরে ভেঙে ফেলা হয়, তারপর আবার গড়ে তোলা হয় নিজের ইচ্ছা মতো। নাম তার গ্যাস লাইটিং উইথ পজিটিভ রিএনফোর্সমেন্ট। এটা শুধু সাধারণ ম্যানিপুলেশন নয়, এটা একটা আর্ট, একটা সাইকোলজিক্যাল গেম, যেখানে শিকার নিজেও বুঝতে পারে না যে সে খেলার মাঠে পরিণত হয়েছে। গ্যাস লাইটিং এই শব্দটা এসেছে 1944 সালের একটা কাল্ট ক্লাসিক মুভি গ্যাস লাইট থেকে, যেখানে একজন স্বামী তার স্ত্রীকে ধীরে ধীরে পাগল বানিয়ে দেয়। কিন্তু গ্যাস লাইটিং শুধু রোমান্টিক রিলেশনশিপে হয় না, এটা রাজনীতি, ব্যবসা, এমনকি ইতিহাসের বড় বড় ঘটনাতেও লুকিয়ে আছে। কিন্তু গ্যাস লাইটিং উইথ পজিটিভ রিইনফোর্সমেন্ট আরো ভয়ঙ্কর, কারণ এখানে শিকারকে প্রথমে ভালোবাসা, প্রশংসা, পুরস্কার দিয়ে ভুলিয়ে রাখা হয়, তারপর আস্তে আস্তে তার বাস্তবতা নষ্ট করে দেওয়া হয়। ধরুন আপনার বস আপনাকে বললেন, তুমি অসাধারণ, কিন্তু আজকের প্রেজেন্টেশনটা তোমার মতো ট্যালেন্টেড পার্সনের জন্য এভারেজ। এখানে কি হলো? প্রথমে আপনাকে অসাধারণ বলে পজিটিভ রিইনফোর্সমেন্ট তৈরি করে দেওয়া হলো, তারপর ধীরে ধীরে আপনার আত্মবিশ্বাসের চির ধরানো হলো। কিছুদিন পর আপনি নিজেই ভাবতে শুরু করবেন, আমি কি আসলেও ভালো? এই হলো পজিটিভ গ্যাস লাইটিং, একটা নীরব ব্রেন ওয়াশিং টেকনিক। চলুন ফিরি ইতিহাসের পাতায়। সোভিয়েত রাশিয়ার স্বৈর শাসক জোসেফ স্ট্যালিন ছিলেন গ্যাস লাইটিং এর মহাগুরু। তিনি তার রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীদের শুধু হত্যাই করতেন না, বরং তাদের শেষ মুহূর্ত পর্যন্ত বিশ্বাস করাতেন যে তারা নিজেরাই নিজেদের শত্রু। স্ট্যালিনের সবচেয়ে ভয়ঙ্কর ট্যাকটিক ছিল পজিটিভ প্রসিকিউশন। তিনি কাউকে গ্রেপ্তার করার আগে তাকে পদোন্নতি দিতেন, পুরস্কৃত করতেন, তারপর হঠাৎ করে সেই ব্যক্তিকে শত্রু ঘোষণা করে ফাঁসিতে ঝুলতেন। স্ট্যালিনের এক সময়ের ঘনিষ্ঠ সহযোগী নিকোলাই বুখারিনকে প্রথমে সোভিয়েত হিরো উপাধি দেওয়া হয়েছিল, তারপর একদিন তাকেই জাতির শত্রু বানিয়ে মৃত্যুদণ্ড দেওয়া হলো। মৃত্যুর আগে বুখারিন আদালতে বলেছিলেন, আমি নিজেই আমার অপরাধ স্বীকার করছি। এই হলো গ্যাসলাইটিং এর চূড়ান্ত পর্যায়ে, যেখানে শিকার নিজের বিরুদ্ধেই সাক্ষ্য দেয়। হিটলারও এই টেকনিক ব্যবহার করেছিলেন। অ্যাডলফ হিটলার শুধু একজন স্বৈর শাসকই ছিলেন না, তিনি ছিলেন একজন সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার এক্সপার্ট। তিনি জার্মান জনগণকে গ্যাসলাইট করেছিলেন পজিটিভ ন্যাশনালিজম দিয়ে। তার প্রোপাগান্ডা মন্ত্র ছিল, জার্মানরা মাস্টার রেস, কিন্তু ইহুদিরা আমাদের দুর্বল করে রেখেছে। হিটলার প্রথমে জার্মানদের বলতেন, তোমরা পৃথিবীর সেরা জাতি, পজিটিভ রিইনফোর্সমেন্ট তৈরি করত। তারপর বলতেন, কিন্তু ইহুদিরা তোমাদের ধ্বংস করছে, গ্যাসলাইটিং। এই ডাবল টেকনিক এতটাই শক্তিশালী ছিল যে সাধারণ মানুষও বিশ্বাস করতে শুরু করেছিল যে ইহুদিরা আসলেই তাদের শত্রু, এবং এই বিশ্বাসের জেরেই ঘটল হলোকাস্ট। গ্যাসলাইটিং এখন শুধু স্বৈর শাসক বা ডিরেক্টরদের হাতিয়ার নয়, এটা এখন কর্পোরেট ওয়ার্ল্ড, রোমান্টিক রিলেশনশিপ, এমনকি সোশ্যাল মিডিয়াতেও চলছে। ধরুন আপনার বয়ফ্রেন্ড বা গার্লফ্রেন্ড আপনাকে প্রতিদিন বলে, তুমি আমার জীবন, কিন্তু তুমি যদি একটু ওজন কমাতে পারো তাহলে আরো পারফেক্ট হবে। প্রথমে ভালোবাসা, তারপর আস্তে আস্তে আপনার আত্মসম্মান নষ্ট করা, এটাই রোমান্টিক গ্যাসলাইটিং। কিভাবে গ্যাসলাইটিং থেকে বাঁচবেন? নাম্বার 1, রেকর্ড রাখুন। গ্যাসলাইটাররা আপনার মেমোরিকে টার্গেট করে, তাই জিনিসগুলো লিখে রাখুন। নাম্বার 2, ট্রাস্ট ইউর গাট।
যদি কেউ আপনাকে বারবার দ্বিধায় ফেলে তাহলে সেটা রেড ফ্ল্যাগ। নাম্বার 3, সেট বাউন্ডারিজ। কেউ যদি আপনাকে পজিটিভ ক্রিটিসিজম দেয়, জিজ্ঞাসা করুন এটা আসলে কিভাবে সাহায্য করবে। মনে রাখবেন, আপনার মনের ওপরও কারো অধিকার নেই। গ্যাসলাইটাররা শক্তিশালী, কিন্তু সত্য আর সেলফ অ্যাওয়ারনেসের কাছে তাদের কোনো ক্ষমতা নেই। ইতিহাসের সবচেয়ে বড় অস্ত্র কখনো তরোয়াল বা বন্দুক নয়, সবচেয়ে বড় অস্ত্র হলো মানুষের মনকে নিয়ন্ত্রণ করা। গ্যাসলাইটিং উইথ পজিটিভ রিইনফোর্সমেন্ট সেই অস্ত্রেরই একটি সূক্ষ্ম ভার্সন, এবং এর বিরুদ্ধে লড়াই করার একমাত্র উপায় হলো সচেতন হওয়া, কারণ যে জানে সে বাঁচে। ডার্ক সাইকোলজি 4, লাভ উইথড্রল। ভালোবাসাকে শাস্তির হাতিয়ার বানানো। একজন মানুষ আরেকজনকে ভালোবাসে। ভালোবাসার এই সম্পর্ক নরম, কোমল ও আশ্রয়দায়ক। কিন্তু যদি এই ভালোবাসায় হঠাৎ করে অস্ত্র হয়ে ওঠে, যদি সেই ভালোবাসার হাত ধরেই শুরু হয় এক নির্মম মানসিক খেলা, আজ আমরা বলবো এমনই এক অন্ধকার মানসিক কৌশলের কথা, লাভ উইথড্রল, অর্থাৎ ভালোবাসা প্রত্যাহার। এটা শুধুমাত্র একটা ব্রেকআপ বা সম্পর্ক শেষ করে দেওয়া নয়, এটি একটি কৌশল, একটি নিষ্ঠুর মনস্তাত্ত্বিক খেলা, যেখানে একজন ব্যক্তি অপর ব্যক্তিকে নিয়ন্ত্রণ করতে ভালোবাসা প্রত্যাহারের হুমকি দেয়, কিংবা সরাসরি সেই ভালোবাসাকে কেড়ে নেয়। এই কৌশলটি আমাদের চারপাশে লুকিয়ে আসে, প্রেমে, পরিবারে, রাজনীতিতে, এমনকি ইতিহাসের পাতায় পাতায়। ধরুন আপনাকে কেউ খুব ভালোবাসে, প্রেমিক, স্ত্রী, বন্ধু বা এমনকি আপনার বাবা মা। হঠাৎ করে তারা বলল, তুমি যদি এটা না করো তাহলে আমি তোমাকে আর ভালোবাসতে পারবো না, তুমি যদি বদলাও না তাহলে আমি চলে যাব। এই কথাগুলো যেন নিছক অভিমানী প্রেমিক বা অভিভাবকের বলা কথা মনে হতে পারে, কিন্তু এর পেছনে লুকিয়ে থাকে এক গভীর ছলনা। এটা এমন এক কৌশল যেখানে ভালোবাসা ব্যবহার হয় শাস্তি ও নিয়ন্ত্রণের অস্ত্র হিসেবে। এই কৌশলের শেকড় আমাদের শৈশবে। অনেক বাবা মা তাদের সন্তানদের শাসন করতে গিয়ে বলে, ভালো বাচ্চারা এমন করে না, তুমি যদি এমন করো আমি কিন্তু রাগ করব, কথা বলবো না। শিশু তখন ভয় পায়, মা বাবার ভালোবাসা হারানোর ভয়। এটাই লাভ উইথড্রলের শুরু। সেই শিশুই বড় হয়ে প্রেমে, দাম্পত্যে, বন্ধুত্বে, কর্মক্ষেত্রে একই অস্ত্র ব্যবহার করে। ইতিহাসে প্রেম অনেক সময় ছিল রাজনীতির হাতিয়ার। মিশরের রানী ক্লিওপেট্রা ছিলেন চরম বুদ্ধিমতী ও চতুর। তিনি রোমের শাসক জুলিয়াস সিজারের প্রেমে পড়েন, কিন্তু এটা নিছক প্রেম ছিল না, এটা ছিল একটি কৌশল। ক্লিওপেট্রা জানতেন রোমের ক্ষমতা ছাড়া তার রাজ্য বাঁচবে না, তাই তিনি ভালোবাসা দিয়ে সিজারকে আকৃষ্ট করলেন। কিন্তু যখন সিজার ক্লিওপেট্রার ইচ্ছার বিরুদ্ধে কিছু করতে যেতেন, তিনি তার স্নেহ ও প্রেম প্রত্যাহার করে নিতেন। এক ধরনের লাভ উইথড্রল। এই কৌশলে তিনি সিজারকে শুধু তার প্রেমেই বশীভূত রাখলেন না, বরং তার রাজনৈতিক সিদ্ধান্তেও প্রভাব ফেললেন। 1960-এর দশকে আমেরিকায় চার্লস ম্যানসন নামে এক ধর্মপ্রাণ গায়ক নিজেকে গুরু দাবি করে একদল তরুণ তরুণীকে নিয়ন্ত্রণ করতেন। তিনি তাদের বলতেন, তুমি যদি আমার কথা না শোনো তাহলে ঈশ্বরের প্রেম হারাবে। এই ভয় আর ভালোবাসার মিশেলে তৈরি হতো ম্যানসনের অন্ধভক্তরা, আর কেউ তার কথা অমান্য করলেই তিনি তাদের ফ্যামিলি থেকে বের করে দিতেন। লাভ উইথড্রলের চরম উদাহরণ। এইভাবেই ম্যানসন এক ভয়ঙ্কর মানসিক দাসত্ব তৈরি করেছিল, যার ফলশ্রুতিতে ঘটে কিছু নৃশংস হত্যাকাণ্ড। আজকের যুগে এই কৌশল আরো পরিশীলিত হয়েছে। একজন নার্সিসিস্টিক মানুষ যখন তার প্রেমিক বা প্রেমিকাকে নিয়ন্ত্রণ করতে চায়, তখন সে প্রথমে তাকে ভালোবাসার আর্দ্রতায় ভরিয়ে তোলে। প্রতিদিন গিফট, প্রশংসা, আদর, এ যেন প্রেমের স্বর্গ। কিন্তু হঠাৎই সেই মানুষটি দূরে সরে যায়, যোগাযোগ বন্ধ করে দেয়, কিংবা বলে, তুমি বদলাওনি, তাই আমি আর আমার আগের মতো ভালোবাসতে পারি না। এই আচরণ একজন মানুষের আত্মসম্মান ভেঙে দেয়। সে ভাবে, আমি যদি বদলাই তবে সে ফিরে আসবে। এইভাবে একজন মানুষ ধীরে ধীরে তার নিজের পরিচয় হারিয়ে ফেলে। মুঘল সাম্রাজ্যের ইতিহাসের দ্বারা সিকহ ছিলেন শাহজাহানের বড় পুত্র, উদার মনস্ক ও দার্শনিক। তার ভাই ঔরঙ্গজেব ছিলেন কট্টর ধর্মান্ধ ও ক্ষমতালোভী। ঔরঙ্গজেব দারার ওপর ভালোবাসা ও ভ্রাতৃত্বের মুখোশ লাগিয়ে দীর্ঘদিন মিথ্যা বন্ধুত্ব বজায় রাখেন। কিন্তু যখন দারা সাম্রাজ্যের সিংহাসনের দাবিদার হন, ঔরঙ্গজেব ধীরে ধীরে তার থেকে ভালোবাসা প্রত্যাহার করেন। শেষ পর্যন্ত দারাকে পরাজিত করে মৃত্যুদণ্ড দেন। এখানেও ভালোবাসার মুখোশের আড়ালে ছিল নিষ্ঠুর রাজনীতি। লাভ উইথড্রল এর এক ভয়ঙ্কর রাজকীয় রূপ। লাভ উইথড্রলের ভয়ানক প্রভাব থেকে রক্ষা পেতে দরকার আত্মচেতনা ও মানসিক দৃঢ়তা। আপনাকে বুঝতে হবে, কেউ যদি তার ভালোবাসা ব্যবহার করে আপনাকে নিয়ন্ত্রণ করতে চায়, তাহলে সেটা আর ভালোবাসা নয়, এটা এক ধরনের মানসিক নির্যাতন। সম্পর্কের মধ্যে যদি শর্ত থাকে, তাহলে সেটা মুক্ত নয়,
যদি কেউ বারবার আপনাকে মানিয়ে চলতে বাধ্য করে, নিজেকে ছোট করে তোলে, তাহলে নিজেকে প্রশ্ন করুন, এটা কি প্রেম না এক ধরনের বন্দিত্ব? ভালোবাসা আমাদের জীবনের সবচেয়ে পবিত্র অনুভূতি, কিন্তু যখন কেউ সেই ভালোবাসাকে অস্ত্র বানিয়ে ব্যবহার করে, তখন তা হয়ে যায় সবচেয়ে ভয়ঙ্কর যন্ত্রণা। লাভ উইথড্রয়াল এই কৌশলটি যেন এক মধুর বিষ, যা ধীরে ধীরে একজন মানুষকে মানসিকভাবে ভেঙে দেয়, আত্মসম্মান কেড়ে নেয় এবং এক অদৃশ্য শৃঙ্খলে বাঁধে। তাই সচেতন হন, বোঝার চেষ্টা করুন, আপনি কি সত্যি ভালোবাসা পাচ্ছেন নাকি একজনের মনের খেলা। ডার্ক সাইকোলজি 5, প্লেইং দ্য ভিকটিম, অভিনয় যখন অস্ত্র। এই পৃথিবীতে সহানুভূতির শক্তি অপরিসীম। আমরা কারো চোখে জল দেখলে কাছে এগিয়ে যায়, সাহায্যের হাত বাড়িয়ে দিই, কিন্তু যদি কেউই এই সহানুভূতিকেই হাতিয়ার বানিয়ে আমাদের আবেগকে নিজের স্বার্থে ব্যবহার করে। আজ আমরা জানবো এক অন্ধকার মানসিক কৌশলের কথা, প্লেইং দ্য ভিকটিম, অর্থাৎ নিজেকে নির্দোষ, অবলা কিংবা নির্যাতিত সাজানো, যাতে অন্যের দয়া, সহানুভূতি এবং নিয়ন্ত্রণ লাভ করা যায়। এটি শুধু কাঁদো কাঁদো মুখ নয়, এটি এক গভীর ছলনার খেলা, যেখানে দোষী মুখোশ পড়ে ভিকটিমের আর নির্দোষকে বানানো হয় অপরাধী। আমি তো কিছুই করিনি, সবাই আমাকে ভুল বোঝে। এই কথাটা অনেক শুনেছেন নিশ্চয়ই। এটি হলো প্লেইং দ্য ভিকটিমের মূল কৌশল। একজন মানুষ যদি বারবার এমনভাবে নিজের দুঃখ বা দুর্দশার গল্প বলে যেন সে সর্বদা বঞ্চিত, তখন প্রশ্ন করতে সাহস পায় না কেউই। সে নিজের ভুল ঢাকতে ভিকটিম সাজে, অন্যকে অপরাধ বোধে ফেলার জন্য নিজেকে দুর্বলভাবে তুলে ধরে। তর্কে হারলে বলে, তুমি আমাকে বুঝবে না। আর সব থেকে মারাত্মক, কখনো কখনো সে নিজেই নিজের ক্ষতি করে, যেন অন্যরা তাকে দুঃখী ভাবতে বাধ্য হয়। এই অভ্যাসের গোড়াপত্তন হয় ছোটবেলায়। ধরুন একটা শিশু ভুল করেছে এবং তার মা বাবা তাকে শাসন করছে, তখন সে কান্না শুরু করে, মেঝেতে গড়াগড়ি খায়, বলে তুমি আমাকে ভালোবাসো না। মা বাবা দুর্বল হয়ে পড়ে, শাসনের বদলে সান্ত্বনা দেয়। শিশুটি শেখে কান্না মানে রক্ষা। এইভাবে গড়ে ওঠে ভিকটিম মাইন্ডসেট। এই শিশুটি বড় হয়ে প্রিয়জনদের কাঁদিয়ে, অভিমান দেখিয়ে, দোষ চাপিয়ে নিজের উদ্দেশ্য হাসিল করে। 1600 শতকের ইংল্যান্ড, রাজা হেনরি অষ্টম বিয়ে করেছিলেন ক্যাথরিন অফ অ্যারাগনকে, কিন্তু কিছুদিন পর তার প্রেমে পড়েন এক চতুর মহিলা, অ্যানি বলিন। অ্যানি জানতেন ক্যাথরিন ধর্মভীরু ও সম্মানিত রানী, তাই তিনি ভিকটিম সেজে রাজার সহানুভূতি আদায় করলেন। তিনি বলেন, আমি একজন একা মহিলা, সবাই আমার বিরুদ্ধে। এমন করে রাজার মন দুর্বল করে দিলেন তিনি। রাজা ধীরে ধীরে ক্যাথরিনকে পরিত্যাগ করেন। শেষ পর্যন্ত অ্যানি হয়ে ওঠেন রানী। কিন্তু কিছুকাল পর রাজা বুঝে যান এই ভিকটিম খেলাটা। তখন অ্যানি নিজেই ফাঁসিতে ঝুলেন। প্লেইং দ্য ভিকটিমের ট্র্যাজিক পরিণতি। আধুনিক প্রেমের জগতে এক ভয়ঙ্কর মানসিক ফাঁদ হলো ইমোশনাল ম্যানিপুলেশন থ্রু ভিকটিমহুড। ধরুন একজন প্রেমিক প্রতিদিন দেরিতে ফোন করে, কথা দেয় কিন্তু রাখে না। যখন আপনি অভিযোগ করেন, সে বলে, তুমি বুঝবে না আমি কত চাপের মধ্যে থাকি, তুমি তো সবসময় আমাকেই দোষ দাও, আমি তো ভালোবাসি শুধু। এইভাবেই সে নিজের দোষ ঢেকে আপনাকে অপরাধ বোধে ভোগায়। আপনি বারবার ক্ষমা চান, অথচ অপরাধী সে। এটাই ভিকটিম খেলার আসল রূপ। 1757 সালের পলাশির যুদ্ধের সময় মির্জাফর ছিলেন সিরাজদৌল্লার বিশ্বস্ত সেনাপতি, কিন্তু ব্রিটিশদের লোভে পড়ে তিনি বিশ্বাসঘাতকতা করেন। যখন সিরাজ তাকে সন্দেহ করেন, মির্জাফর ভিকটিম সেজে বলেন, আমি তো আপনার অনুগত, অথচ আপনি আমাকেই সন্দেহ করছেন। এই অভিযোগের ফলে সিরাজ মির্জাফরের প্রতি সহানুভূতিশীল হন, আর সেই সুযোগে মির্জাফর ইংরেজদের সাথে হাত মিলিয়ে বাংলা দখলের পথ প্রশস্ত করেন। প্লেইং দ্য ভিকটিম এখানে বাংলার ইতিহাস বদলে দেয়। এটি শুধু একজনের নয়, এক জাতির সর্বনাশ ডেকে আনে। এই কৌশলের থেকে বাঁচতে হলে দরকার আবেগ নয়, যুক্তি দিয়ে বিচার করা। বারবার ক্ষমা না চেয়ে পরিস্থিতি বিশ্লেষণ করা। যিনি বারবার ভিকটিম সেজে নিজের দোষ ঢাকছেন, তার সত্যিকারের উদ্দেশ্য বুঝে নেওয়া। নিজেকে অপরাধ বোধে না ডুবিয়ে দৃঢ়ভাবে নিজের অবস্থানকে ধরে রাখা। ভালোবাসা মানে বোঝা, কিন্তু বোকার মতো সহানুভূতি নয়। প্লেইং দ্য ভিকটিম এই কৌশলটি হয়তো কারো কান্না, কারো অভিমান, কারো নীরবতায় লুকিয়ে আছে, কিন্তু এর প্রভাব ভয়াবহ। এটি সম্পর্ক ভাঙে, মানুষকে দিশেহারা করে দেয়, এক একজনকে অপরাধ বোধে ভোগায়। এটি এমন এক খেলা যেখানে চোখে জল থাকলেও হৃদয়ে লুকিয়ে থাকে এক নির্মম চাল। তাই চোখ কান খোলা রাখুন, সহানুভূতি দিন। ভিকটিম হলে পাশে দাঁড়ান, কিন্তু যদি কেউ ভিকটিম খেলছে, তবে তার নাটক বুঝে নিন, কারণ প্রতারণা কখনোই চিরস্থায়ী হয় না। ডার্ক সাইকোলজি
6. আইডিয়ালাইজেশন অ্যান্ড ডিভ্যালুয়েশন। আকাশে ছুঁড়ে মাটিতে আছড়ে দেওয়া। একটা সময় আপনি কারো কাছে ছিলেন সবচেয়ে মূল্যবান মানুষ, জীবনের আলো, অনুপ্রেরণা কিংবা দেবতা। আর হঠাৎ একদিন আপনি হয়ে উঠলেন অপ্রয়োজনীয়, অবহেলিত, অবজ্ঞার পাত্র। কি এমন ঘটলো? আপনি তো আগের মতোই আছেন। আজ আমরা জানবো এক অদ্ভুত কিন্তু মারাত্মক মনস্তাত্ত্বিক কৌশল, আইডিয়ালাইজেশন এবং ডিভ্যালুয়েশন। এর মানে হলো প্রথমে পূজা করা, পরে ধ্বংস করা। এটি প্রেমে হয়, ব্রেকআপে হয়, বন্ধুত্বে হয়, রাজনীতিতে হয়, এমনকি ইতিহাসের পাতায় যুদ্ধ হত্যার জন্ম দিয়েছে এই জিনিসটি। আইডিয়ালাইজেশন মানে হলো কাউকে অতিরিক্ত উচ্চ পেডেস্টালে তুলে দেওয়া, যেন সে কোনো ভুল করতেই পারে না। আর ডিভ্যালুয়েশন মানে ঠিক সেই মানুষটিকেই হঠাৎ অবজ্ঞা করা, ছোট করা, দোষারোপ করা। এই কৌশল প্রায়ই দেখা যায় নার্সিসিস্টিক ব্যক্তিদের মধ্যে। তারা প্রথমে কাউকে এমন ভাবে ভালোবাসে যেন পৃথিবীর শ্রেষ্ঠতম মানুষ সে। তারপর যখন সেই মানুষ তাদের প্রত্যাশা পূরণ করতে ব্যর্থ হয়, তখন শুরু হয় অবহেলা, অপমান, মানসিক নির্যাতন। এটি শুধু সম্পর্ক নয়, মানুষের আত্মবিশ্বাস, ব্যক্তিত্ব, আত্মসম্মান সবকিছু গুড়িয়ে দিতে পারে। প্রথমে এক প্রেমিক প্রেমিকাকে বলে, তুমি ছাড়া আমি বাঁচবো না, তুমি আমার স্বপ্নের মানুষ, তোমার মতো কেউ নেই এই দুনিয়ায়। আপনি বিশ্বাস করেন, আপনি খুলে দেন হৃদয়ের দরজা। কিন্তু কিছুদিন পর ধীরে ধীরে সে দুর্বলতা খুঁজতে থাকে, একটা ছোট ভুল, একটা ভুল শব্দ, আর আপনি হয়ে গেলেন সেলফিশ, বোরিং, ইমোশনাল বার্ডেন। তখন আসে ডিভ্যালুয়েশন। ভালোবাসার জায়গায় আসে তাচ্ছিল্য। যে আপনাকে একদিন ফুল উপহার দিত, সে আর চোখ রোল করে বলে, তোমার মতো ছেলে মেয়ে তো হাজারটা পাওয়া যায়। এই উত্থান পতনের খেলায় আপনি ক্রমশ নিজের মূল্য হারান। নেপোলিয়ন, বিশ্ববিখ্যাত ফরাসি সেনাপতি এবং সম্রাট, তিনি অনেক সেনাপতিকে যুদ্ধের শুরুতে অতিরিক্ত প্রশংসা করতেন, তাদের আনস্টপেবল জেনারেল বলে পরিচয় দিতেন। একবার তিনি মার্শাল নেকে ঘোষণা দেন, ইউ আর দ্য ব্রেভেস্ট অব দ্য ব্রেভ। কিন্তু যখন নে তার কিছু সিদ্ধান্তে রাজি হলেন না, তখন নেপোলিয়ন তাকে জনগণের সামনে অপমান করেন, সন্দেহ করেন বিশ্বাসঘাতক বলে। এই একই কৌশল নেপোলিয়ন তার স্ত্রী জোসেফিনের সাথেও প্রয়োগ করেন। প্রথমে প্রেমের দেবী, পরে অবিশ্বস্ত পত্নী। এইভাবেই তিনি আইডিয়ালাইজেশন করে মানুষের ভক্তি ও আনুগত্যকে অর্জন করতেন, আর ডিভ্যালুয়েশন দিয়ে তা ভেঙে দিতেন যখন তারা আর সুবিধাজনক থাকতো না। আইডিয়ালাইজেশন ডিভ্যালুয়েশন কৌশল নার্সিসিস্টিক মানুষদের প্রিয় অস্ত্র। তারা আপনাকে আগে তুলে ধরবে এমন ভাবে যেন আপনি স্বর্গ থেকে আসা দেবতা। আপনাকে প্রায় ম্যাজিক মিরর বানিয়ে ফেলে। আপনি যদি তার প্রতিফলনে তাকে মহান দেখান, তাহলে আপনি প্রিয়। কিন্তু যদি একদিন আপনি বলেন তুমি ভুল করছো, তখনই সেই মিরর ভেঙে যায়। তখনই আসে ডিভ্যালুয়েশন। তুমি আগের মতো নও, তুমি তো আমাকে বুঝোই না, তুমি আমাকে ছোট করো। এই যাত্রা ধ্বংস করে দেয় আত্মবিশ্বাস। আপনি সন্দেহ করতে থাকেন, আমি কি সত্যি এত খারাপ? ভারত বিভাজনের পরে অনেক রাজনৈতিক নেতাকে আগে গৌরবের মুকুট পরানো হয়েছিল। তাদের আইডিয়ালাইজ করা হয়েছিল, এই নেতা বাঁচাবেন বাংলা, এই মানুষ জাতির ত্রাতা। কিন্তু ক্ষমতার লোভে যখন সেই নেতা অন্য দলের সাথে হাত মেলান, তখন জনগণ ও মিডিয়া তাকে বিশ্বাসঘাতক, স্বার্থপর, এমনকি জাতির শত্রু বলে ঘৃণা করতে শুরু করে। আইডিয়ালাইজেশন ডিভ্যালুয়েশন এখানে হয়ে ওঠে এক জনমত পরিচালনার কৌশল। একজনকেই প্রথমে দেবতা বানানো হয়, পরে শয়তান। মা বাবা যখন একটি সন্তানকে সব ভাই বোনের চেয়ে সেরা, অভিনব, দেব শিশু ভাবে, তখন বাকি সন্তানরা হয়ে যায় ডিভ্যালিউড। আবার যেই শিশুটি কিছু ভুল করে, সে পরে অভিশপ্ত সন্তানের তালিকায়। এই খেলায় জন্ম নেয় প্রতিদ্বন্দ্বিতা, হীনমন্যতা, আত্মবিশ্বাসের পতন। আইডিয়ালাইজেশন কখনো ভালোবাসা নয়, এটি প্রায় হয় মনের একটি ফাঁদ। এই কৌশল চেনার উপায়, কেউ আপনাকে খুব কম সময়ে খুব বেশি ভালোবাসতে শুরু করলে সাবধান। আপনার একটু ভুলেই যদি সেই মানুষ আপনাকে আগের থেকে একেবারে উল্টোভাবে দেখতে শুরু করে, তবে বুঝবেন ডিভ্যালুয়েশন শুরু হয়ে গেছে। যারা আপনার ভালো দিকগুলো চিৎকার করে বলে কিন্তু ত্রুটিগুলো দেখলেই আপনাকে ছুঁড়ে ফেলে, তারা এই মানসিক ফাঁদের কারিগর। আইডিয়ালাইজেশন আর ডিভ্যালুয়েশন, এই দুটো মানসিক কৌশল মানুষের মনে তৈরি করে ভূতের মতো ছায়া। প্রথমে আপনাকে তুলে আনে স্বর্গে, পরে ঠেলে দেয় পাতালে। কিন্তু আপনি কি সেই মানুষ নন যিনি নিজের যোগ্যতায় দাঁড়িয়ে আছেন? আপনি কি কারো প্রশংসা ছাড়াও মূল্যবান নন? আজ বুঝে নিন, কেউ যদি আপনাকে হঠাৎ করে দেবতা বানায়, সাবধান হয়ে যান, কারণ হয়তো সে আপনাকে ভাঙার ছক করছে। নিজেকে ভালোবাসুন, বাস্তববাদী হন। আপনার আত্মসম্মান কোনো আইডিয়ালাইজেশন বা ডিভ্যালুয়েশনের উপর নির্ভর করে না।
ডার্ক সাইকোলজি 7, ফুট ইন দ্য ডোর টেকনিক, ছোট দরজা দিয়ে ঢুকে রাজপ্রাসাদ দখল। একজন দরজায় নক করলো, বলল 1 মিনিট সময় হবে কি, শুধু একটা ছোট্ট প্রশ্ন করব। আপনি বললেন হ্যাঁ বলুন। তারপর 5 মিনিট, তারপর 30 মিনিট, তারপর আপনি এমন কিছুতে সম্মতি দিয়ে ফেললেন যে আপনি কখনোই ভাবেননি। এইটাই হলো ফুট ইন দ্য ডোর টেকনিক। ছোট কিছু দিয়ে শুরু, বিশ্বাস তৈরি, তারপর আসল চাহিদা চাপিয়ে দেওয়া। আজ আমরা অডিফিল থেকে জানবো কিভাবে এই কৌশলটি বিশ্ব ইতিহাস বদলে দিয়েছে এবং কিভাবে প্রতিদিন আমরা নিজেরাও হচ্ছি এর শিকার অজান্তেই। ফুট ইন দ্য ডোর মানে প্রথমে কাউকে ছোট একটা অনুরোধ করা যাতে সে না বলে। যখন সে একবার হ্যাঁ বলে ফেলে তখন ধাপে ধাপে বড় অনুরোধগুলো চাপানো হয়। এই কৌশলের শক্তি মনস্তত্ত্বে, কনসিস্টেন্সি প্রিন্সিপাল। যেই মুহূর্তে কেউ একবার আপনাকে হ্যাঁ বলল, তাদের মন বলে আমি তো আগেই হ্যাঁ বলেছি, এবার না বললে আমার আগের সিদ্ধান্ত অসঙ্গত হয়ে যাবে। এই দোদুল্যমান অবস্থায় মানুষ ধীরে ধীরে বড় সিদ্ধান্তে সম্মতি দেয়, এমনকি সেটা তার আদর্শের বিরুদ্ধ হলেও। 1966 সালে মনস্তত্ত্ববিদ জনাথন ফ্রিডম্যান এবং স্কট ফ্রেজার একটি পরীক্ষা চালান ক্যালিফোর্নিয়াতে। প্রথমে তারা কিছু বাড়ির মালিককে ছোট একটা অনুরোধ করেন, আপনার বাড়ির জানলায় কি একটা ছোট স্টিকার লাগাতে পারি? তাতে লেখা ড্রাইভ কেয়ারফুলি। সিংহভাগ রাজি হয়ে যায়। এর 2 সপ্তাহ পর তারা আবার আসে। এবার অনুরোধ, আপনার বাড়ির সামনে বিশাল একটা বোর্ড বসাতে চায়, তাতে লেখা থাকবে ড্রাইভ সেফলি। যারা আগের ছোট অনুরোধে রাজি হয়েছিল তাদের মধ্যে 76% এবার বিশাল অনুরোধেও রাজি হয়ে যায়। অন্যদিকে যারা আগে কিছুই শোনেনি তাদের মাত্র 17% রাজি হয়। এটাই হলো ফুট ইন দ্য ডোর টেকনিক। 1930-এর দশকে হিটলারের নাৎসি দল জার্মান নাগরিকদের একদিনেই গণহত্যার জন্য প্রস্তুত করতে পারেনি। তারা শুরু করেছিল ছোট ছোট পরিবর্তনে। প্রথমে ইহুদিদের দোকানে যেও না এমন পোস্টার, তারপর ইহুদিদের আলাদা স্কুলে পাঠাও, তারপর তাদের নাগরিক অধিকার কেড়ে নাও। প্রথমে সাধারণ মানুষ ভাবলো এ তো তেমন কিছু না, কিন্তু তারা একবার রাজি হলে পরবর্তী পদক্ষেপে না বলতে পারেনি। এইভাবে ছোট অনুরোধ থেকে শুরু করে পুরো একটি জাতিকে গ্যাস চেম্বারে পাঠানো পর্যন্ত এটি ছিল এক নিষ্ঠুর ফুট ইন দ্য ডোর অপারেশন। ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতে প্রথম আসলো ব্যবসায়ী হিসেবে। শুধু একটি ছোট ট্রেডিং পোস্ট, আমরা শুধু ব্যবসা করব বলেছিল তারা। পরে তারা জড়িয়ে পড়ল স্থানীয় শাসকের দ্বন্দ্বে। তারপর রাজ্য দখল শুরু। একসময় পুরো ভারত ব্রিটিশ সাম্রাজ্যের অন্তর্ভুক্ত। শুরুটা শুধু আমরা কিছু লবণ নেব, শেষটা তোমরা আমাদের প্রজায়। এটাই ছিল নিখুঁত ফুট ইন দ্য ডোর কৌশল। বহু কোম্পানি আজ এই কৌশল ব্যবহার করে প্রথমে বলে আমরা শুধু একটি ছোট সার্ভে করব, 1 মিনিট লাগবে। তারপর আপনি কি ট্রায়াল প্রোডাক্ট নিতে চাইবেন? তারপর 1 মাসের সাবস্ক্রিপশন মাত্র 99। আপনি হ্যাঁ বলতে বলতে ক্লান্ত, বুঝতে পারেন না যে আপনি ঢুকে পড়েছেন গভীর ফাঁদে, মার্কেটিং ট্র্যাপে। শেষে আপনি হয়তো 1 বছরের সাবস্ক্রিপশন কিনে ফেললেন, যেটা আপনি কখনো চাইতেনই না। এইভাবেই ধাপে ধাপে আপনার হ্যাঁগুলো আপনাকে বিপদে ফেলে দেয়। অনেক ধর্মীয় দল বা কাল্ট প্রথমে আপনাকে ছোট কিছুতে আকৃষ্ট করে। আমাদের সঙ্গে শুধু একদিন সময় কাটান, শুধু একটা বই পড়ুন, একবার চোখ বন্ধ করে প্রার্থনা করুন। আপনি একবার মানসিকভাবে যুক্ত হয়ে গেলে তারা আপনাকে বলতে শুরু করে পরিবারকে ছেড়ে আসুন, আমাদের সঙ্গে থাকুন, আপনার সব সম্পদ দান করুন। আপনি না বলতে পারেন না, কারণ আপনি তো আগেই হ্যাঁ বলেছিলেন ছোট জিনিসগুলোতে। সোশ্যাল মিডিয়ায় এটি হয় ভিন্নভাবে। প্রথমে একটা ভিডিও দেখে আপনি বলেন চমৎকার, তারপর একই টপিকে আরো 5টি ভিডিও আপনাকে দেখানো হয়। এরপর আসে ডিপ ফেক, ভুল তথ্য, কনস্পিরেসি থিওরি। আপনি একবার সেই র্যাবিট হোলে ঢুকে পড়লে আপনার মন বদলে যায়। এইভাবেই অনলাইন অ্যালগোরিদম আমাদের মতামত গঠন করে, পছন্দ বদলায়, এমনকি রাজনীতি পর্যন্ত প্রভাবিত করে। ফুট ইন দ্য ডোর কৌশল এখানে ডিজিটাল রূপে প্রবেশ করেছে। নিজেকে রক্ষা করার উপায়, প্রতিবার হ্যাঁ বলার আগে নিজেকে জিজ্ঞাসা করুন আমি কি চাইছিলাম এটা। কেউ যদি অতিরিক্ত নম্র হয়ে শুরু করে, বুঝে নিন পরের স্তর আসছে। নিজের মানসিক সীমানা নির্ধারণ করুন, না বলতেও শিখুন। প্রথমে ছোট হ্যাঁ আপনার ভবিষ্যতের দরজা খুলে দিতে পারে, এমন জায়গায় যেটা আপনি চাইলেনই না। আপনি কারো অনুরোধে হ্যাঁ বললে সেটা তার সাফল্য নয়, আপনার অনুমতির বিষয়। নিজের অনুমতি সচেতনভাবে দিন। একটি ছোট হ্যাঁ শুধু একটি শব্দ নয়, এটা হতে পারে ইতিহাসের রূপ পরিবর্তনের এক সূচনা। একটা ছোট দয়া, একটা অস্বীকার করতে না পারা, একটা বন্ধ দরজায় পা ঢোকানো,
সেই পাই একদিন ঘর ভেঙে ফেলতে পারে। আজ থেকে হ্যাঁ বলার আগে ভাবুন, আমি এটা কেন বলছি, এই হ্যাঁই এরপর আর কি আসতে পারে। আমাদের প্রতিদিনের ছোট সিদ্ধান্তগুলো একদিন গিয়ে দাঁড়ায় বিশাল ফলাফলের সামনে। নিজেকে জানুন, নিজের সিদ্ধান্ত নিজের হাতে রাখুন। এখন আপনি বুঝতে পারলেন ডার্ক সাইকোলজির এই লুকোনো কৌশলগুলো কেবল বইয়ে নয়, আমাদের চারপাশের বাস্তব জীবনেই প্রতিদিন ব্যবহার হচ্ছে। কখনো সেটা বিক্রেতার হাসি, কখনো বন্ধুর কথার ফাঁদ, আবার কখনো হয়তো সম্পর্কের নামে আবেগ নিয়ন্ত্রণের খেলা। প্রশ্ন হলো, আপনি কি এই খেলায় শিকার হবেন, নাকি হয়ে উঠবেন সেই মাস্টার অফ মাইন্ড? মনে রাখবেন, জ্ঞানই একমাত্র ঢাল আর তলোয়ার। আপনি যত বেশি জানবেন তত কম অন্যের ফাঁদে পড়বেন, আর চাইলে সেই একই জ্ঞানকে ব্যবহার করে অন্যদের উপর নিজের প্রভাবও বিস্তার করতে পারবেন। কিন্তু সাবধান, ক্ষমতা যত বড়, দায়িত্বও তত বড়। ডার্ক সাইকোলজি শুধু মগজ ধোলাইয়ের অস্ত্র নয়, এটা আপনার জীবন বদলে দেওয়ার হাতিয়ারও হতে পারে। গুড অর ব্যাড, সেটা নির্ভর করবে আপনার হাতে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই এই ভিডিওটিকে লাইক করুন, কমেন্ট করে জানান কোন ট্রিকটি আপনাকে সবচেয়ে বেশি অবাক করেছে। আর অডিফিলকে সাবস্ক্রাইব করুন এমনই সুন্দর সুন্দর অডিও বুক রেগুলার পেতে থাকতে। কারণ মনে রাখবেন, এই পৃথিবীতে যার হাতে মনের চাবি, তার কাছেই থাকে আসল নিয়ন্ত্রণ।